কার্যক্ষমতা শক্তি নবম শ্রেণীর এই অধ্যায়টি পরবর্তী যে অংশটুকু বাকি আছে সেই অংশের পরবর্তী পর্ব আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে শক্তি, ক্রিয়া, কার্য, ক্ষমতা ও শক্তি। এখানে প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্র, তারপরে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা প্রমাণ। তো যাই হোক, এখানে শক্তির নিত্যতা সূত্র আমরা হয়তো এর আগেও কোনো না কোনোভাবে পড়েছি, ডিরেক্ট হয়তো এইভাবে পড়ি। তো মূলত হচ্ছে শক্তির নিত্যতা সূত্র যেটা, সেটা হচ্ছে যে এই বিশ্বে মোট শক্তির পরিমাণ ধ্রুবক, শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। এবার এটা হচ্ছে তার ভাষা, এটা হচ্ছে তার বিষয়, কিন্তু বাস্তবে আমরা এটাকে বুঝবো কি করে শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্রতে আমরা যে দেখবো, যেমন আমাদের বাড়িতে কারেন্টের সাহায্যে, তড়িতের সাহায্যে বাল্ব চলছে, পাখা চলছে, তো এগুলো তোমাদের বাড়িতেও চলছে। তো এখানে বিদ্যুৎ শক্তি আসছে, এসে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা হলো আলোক শক্তি, অর্থাৎ বিদ্যুৎ শক্তি এলো আলোক শক্তিতে রূপান্তরিত হলো। এবার তোমরা দেখবে যে আলো বা বাল্বটি জ্বললে সেটা খানিকটা হিট বা গরম হয়ে যায়, তো খানিকটা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে আলোক শক্তি আর তাপ শক্তির যোগফল করলে যা শক্তি হবে, সেটা ওর মধ্যে যে বিদ্যুৎ শক্তি এসেছে বা বিদ্যুৎ শক্তি খরচ হয়েছে, সেই শক্তির যোগফলের সাথে সমান হবে। এটাই শক্তি নিত্যতা সূত্রের বক্তব্য। আবার যেমন পাখা চলছে, পাখা যখন চলে দেখবে বন বন করে ঘুরছে পাখা বা মোটর বা এত বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে, সেখানে বিদ্যুৎ আসছে, পাখার মধ্যে সেই শক্তিটা খরচ হচ্ছে, পাখার মধ্যে হাওয়া হচ্ছে, এবং পাখা কি হয়, বন বন করে ঘুরছে, যখন একটা হাওয়া পাওয়া যান্ত্রিক কার্য করছে, একটা হাওয়ার শব্দ হচ্ছে, পাখার বডিটা গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ পাখার বডি গরম হয়ে যাওয়ার জন্য যে তাপ শক্তি, আওয়াজ হওয়ার জন্য যে শব্দ শক্তি, এবং হাওয়া দেওয়ার কাজে যে শক্তি খরচ হচ্ছে, এই তিনটি শক্তির যোগফল করলে ওর মধ্যে যে বিদ্যুৎ দেওয়া হয়েছে সেই বিদ্যুতের পরিমাণটার যোগফল পাওয়া যাবে, অর্থাৎ বৈদ্যুতিক শক্তির যোগফল পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এটাই হলো শক্তির নিত্যতা সূত্রের মূল বক্তব্য। অর্থাৎ এই বিশ্বে আমরা নতুন করে শক্তি সৃষ্টি করতে পারবো না, শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করতে পারবো। কেউ বলবে যে তাহলে স্যার এই যে বিদ্যুৎ শক্তি যে আসছে, বিদ্যুৎ শক্তি আসছে সেটা তাহলে কিভাবে আসছে, সেটা কিভাবে হচ্ছে? যেমন হচ্ছে বিদ্যুৎ শক্তি দুভাবে হতে পারে, কয়লা পুড়িয়ে তাপ শক্তি, তাপ বিদ্যুৎ কেন্দ্রতে পাওয়া যায়। আরেকটা হচ্ছে নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে জলের গতিকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ পাওয়া যায়। অর্থাৎ সেক্ষেত্রেও জলের গতির গতিশক্তিকে বা উচ্চতার কারণের স্থিতিশক্তিকে যোগফল করে সেই শক্তিটাকে কাজে লাগানো হয়। ঠিক আছে, অর্থাৎ আবার কয়লা দেখো, কয়লার মধ্যে যে শক্তি সঞ্চিত আছে, সেই শক্তিটি কয়লা কোনো না কোনো ভাবে তা থেকে আগুনে যখন পোড়ানো হচ্ছে, সেই শক্তিটা বেরিয়ে আসছে অ্যাজ এ তাপ শক্তি হিসাবে। সেই তাপ শক্তিটা টারবাইন, জল ফোটানো হচ্ছে, জল ফোটানোর ফলে যে বাষ্প তৈরি হচ্ছে, সেই বাষ্পের এর সাহায্যে, গতির সাহায্যে টারবাইন ঘোরানো হচ্ছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, মানে ডায়নামো ঘোরানো হচ্ছে। তো এই হলো শক্তির নিত্যতা সূত্র। আমাদের পৃথিবীতে, তোমাদের রোজকার জীবনে, সমাজে, বাড়িতে, গৃহস্থে, যেখানে খুশি যখনই কোনো শক্তি খরচ হবে বা শক্তি দেখবে, সেখানে দেখবে যে সেই তাকে ভালো করে অনুধাবন করার চেষ্টা করবে, বোঝার বা উপলব্ধি করার চেষ্টা করবে। দেখবে যে এই শক্তিটা কোনো না কোনো একটা শক্তি থেকে এসেছে এবং অন্য একটা শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা, তারপরে অবাধে। তো যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে আমরা কি বুঝি? যান্ত্রিক শক্তির নিত্যতা যেটা, সেটা হচ্ছে যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি বলতে দুটো শক্তির যোগফলকে বোঝায়। এক হচ্ছে উচ্চতায় থাকার কারণে তার স্থিতিশক্তি, আর গতিবেগ থাকার কারণে তার হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি আর স্থিতিশক্তি, এই দুই শক্তির যোগফল করলে যে শক্তি পাওয়া যায় তাকে কোনো বস্তুর বা কোনো ব্যক্তির বা কোনো যন্ত্রের বা কোনো বস্তুর সংস্থার যান্ত্রিক শক্তি বলা হয়। এই যান্ত্রিক শক্তিটা আসলে স্থিতিশক্তি আর গতিশক্তি, এই দুই শক্তির যোগফলের সাথে সমান। আচ্ছা, এটা হলো। এরপরে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তির ব্যাপারটা হিসাব করব। সেই প্রমাণটি হচ্ছে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ।
তো অবাধে পতনশীল বস্তু বলতে আমরা কোনটাকে বুঝি? অর্থাৎ অবাধে, বিনা বাধায় যখন কোনো বস্তু বিনা বাধায় যখন কোনো বস্তু নিচের দিকে পড়বে তাকেই বলা হচ্ছে অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল অর্থাৎ পৃথিবী সবাইকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। একটা পাথরের টুকরোকে যদি তুমি ছেড়ে দাও বা এই যে পেনটাকে তুমি ছেড়ে দাও, তাহলে কি হচ্ছে? বিনা বাধায় যখন সে নিচের দিকে পড়বে তাকেই বলা হবে অবাধে পতনশীল বস্তু। অবাধে পতনশীল বস্তু কি হয়, তাকে তোমাকে দেখাতে হবে যে তার যান্ত্রিক শক্তি ধ্রুবক আছে। যেহেতু শক্তি নিত্যতার সূত্র আমরা এইসবে পড়লাম, তাই দেখাতে হবে যে তার মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক আছে। তা কিভাবে আমরা এটা প্রমাণ করতে পারি? আমরা ধরেই নেব যে একটা বস্তু, দেখো ছবিতে যেমন দেওয়া আছে 5.16, এই ছবিতে যেমন দেওয়া আছে সেরকম একটা ছবি আমি এখানে আছি। তো এখানে একটা এম ভরের বস্তু আছে এবং সে এই অবস্থানে আছে। মাটি থেকে তার উচ্চতা, এটা হচ্ছে মাটি, এটা হচ্ছে মাটি, তাহলে মাটি থেকে তার উচ্চতা একটা আছে ধরে নিচ্ছি। সেই উচ্চতাটা তোমাদের বইতে ধরেছে এইচ, বইয়ের মতোই ধরছি কারণ বুঝতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে। তো মাটি থেকে একটা বস্তু আছে এম ভরে, যার উচ্চতা হচ্ছে এইচ এবং সে এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। তাহলে এ বিন্দুতে তার স্থিতিশক্তি কি হিসাব করি? এ বিন্দুতে তার শক্তি, এ বিন্দুতে তার শক্তি দেখো, প্রথম হচ্ছে স্থিতিশক্তি। স্থিতিশক্তি কি হবে? এইচ উচ্চতায় এম ভরের বস্তু থাকলে তার স্থিতিশক্তি কি হয়? তার স্থিতিশক্তি হয় mgh। ঠিক আছে, mgh তার স্থিতিশক্তি হয়। আর এখানকার গতিবেগ, এখানে তার গতিবেগ কি? এখানে তার গতিবেগ হচ্ছে 0, তার কোনো গতিবেগ নেই। অর্থাৎ যদি ইউ তার প্রাথমিক বেগ হয়, ইউ ইকুয়াল টু 0, তাহলে এখানে গতিবেগ নেই বলে তাহলে তার গতিশক্তির মান কত হবে? গতিশক্তির মান হবে হাফ এম ভি স্কয়ার। অর্থাৎ গতিশক্তি হবে হাফ এম ইন্টু 0 স্কোয়ার। 0 মানে কারণ হচ্ছে তার গতিবেগ নেই, তার গতিশক্তির মান হচ্ছে এইটা, তাহলে 0, এটা 0। তাহলে মোট শক্তি কত হবে? তাহলে মোট শক্তি হিসাব করো, মোট শক্তি হবে mgh। তাহলে মোট শক্তি হয়ে গেল তার mgh। এবার আমরা এখান থেকে একে পড়তে দেব, এই অবস্থান থেকে তাকে আমরা ছেড়ে দেব। ছেড়ে দিলে কি হবে? তত্ত্বর পরে সে পড়তে থাকবে। কোনো এক মুহূর্তে, কোনো এক সময় সে ধরো এখানে এসে পৌঁছেছে, বি বিন্দুতে, ওপর থেকে পড়ছে, তাকে ধরা হচ্ছে না। মনে করি সে বি বিন্দুতে এসে পৌঁছেছে এবং এখান থেকে সে ডি দূরত্ব নিচে নেমেছে। ঠিক আছে, তাহলে এই দিক থেকে তার উচ্চতা কত হবে? এদিক থেকে এটা পুরোটাই এইটুকু ডি, তাহলে এইটুকু হবে এইচ মাইনাস ডি। ঠিক আছে, এইচ মাইনাস ডি। এবার এখানে বি বিন্দুতে তার শক্তির হিসাব করতে হবে। বি বিন্দুতে দেখো, এবার বি বিন্দুতে শক্তি, স্থিতিশক্তি কত হবে? স্থিতিশক্তি দেখো, উচ্চতা এখন কত আছে? এখানে মাটি থেকে উচ্চতা কত আছে? উচ্চতা হচ্ছে এইচ ছিল, ডি কমে গেছে, তাহলে উচ্চতা হচ্ছে এইচ মাইনাস ডি। তাহলে এখানকার উচ্চতা হবে এইচ মাইনাস ডি, তাহলে এখানে উচ্চতা হবে এইচ মাইনাস ডি জি এইচ। ঠিক আছে, এবার এখানে যদি গতিবেগ সে ভি লাভ করে, ভি বেগ লাভ করেছে, তাহলে এখানে তার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তার মোট শক্তি হয়ে যাবে এইচ মাইনাস ডি জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার, তাহলে এইটা হলো তার শক্তির যোগফল। এবার দেখা যাক ডি গভীরতা নামলে ভি বেগের মান কত হয়। নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে আমরা কিছু ফর্মুলা জেনেছিলাম, সেখানে দেখবে যে একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এরকম একটা ফর্মুলা ছিল। ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ এবং 2 হচ্ছে একটা সংখ্যা, এ হচ্ছে ত্বরণ আর এস হচ্ছে সরণ। তাহলে এক্ষেত্রে কতটা সরণ হয়েছে? ডি পরিমাণ সরণ হয়েছে। কি ত্বরণ নিয়ে নামছে আমরা জানি, অবাধে পতনশীল বস্তুর ত্বরণ অভিকর্ষজ ত্বরণ হয়, এটা ক্লাস 8-এ পড়েছিলে।
যে অবাধে যে কোনো বস্তু যদি পড়ে পৃথিবীর টানে, তাহলে মহাকর্ষের টানে, তাহলে ও ত্বরণ হয়, অভিকর্ষজ ত্বরণ হয়, তার মান হয় জি। আর প্রাথমিক বেগ এখানে কত ছিল, 0, তাহলে মানগুলো বসিয়ে দিই। অন্তিম বেগ এখানে ভি, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2, ত্বরণের মান জি, আর নেমেছে ডি, তাহলে এইটা। তাহলে ভি স্কোয়ারের মান কি দাঁড়ালো, তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মান দাঁড়ালো যে 2g আর ডি, বোঝা গেল। তাহলে ভি স্কোয়ারের মান দাঁড়ালো 2g এবং ডি। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, অর্থাৎ এই যে মানটা এখানে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কি হবে, তাহলে হবে দেখো, এইখান থেকে আমি এখানে আরেকবার দেখাচ্ছি। তাহলে এই যে এইচ, এটা ব্র্যাকেটটা খুলে দাও, এইচ কি হলো, এইচ মাইনাস ডি, আচ্ছা জি এইচ, ও এখানে একটু ভুল লেখা হয়েছে লেখাটা, এটা হবে এম জি এইচ, তার মানে এটা এম হবে, এইটা হবে এম জি এইচ মাইনাস ডি, কেমন, এইচ মাইনাস ডি, অর্থাৎ এম জি এইচ মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এখানে এই ভুলটা একটু সংশোধন করে নিতে হবে, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এটা হয়ে গেছে এম জি এইচ মাইনাস ডি। তাহলে এইটা এম জি এইচ মাইনাস ডি। তাহলে এবার এখানে মানগুলো বসাও, এখান থেকে আমরা এসছি এম জি, ব্র্যাকেটটা খুলে দাও, এম জি এইচ মাইনাস এম জি ডি, এম জি এইচ মাইনাস এম জি ডি প্লাস হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের মান কি দাঁড়ালো, ভি স্কোয়ারের মান দেখো এই যে 2gd, তাহলে 2gd যদি হয় তাহলে 2 কেটে গেল, তাহলে mgd, এবার মাইনাস mgd প্লাস mgd কেটে যাবে, তাহলে ফাইনালি থাকবে mgh। অর্থাৎ আমাদের বি বিন্দুতে মোট শক্তি কত দাঁড়ালো, তাহলে প্রথমে এটা ছিল, এটা ছিল, এর যোগফল করলাম, তারপরে গতিবেগ ভি এর মান বার করলাম, এবং গতিবেগ ভি এর মান বার করার পর আমরা দেখলাম যে এখান থেকে এই যে এইটা করে এসে দাঁড়ালো mgh। ঠিক আছে, এই গাণিতিক সমাধানটা এখানে বইতেও করা আছে, তোমাদের যদি বোর্ডে দেখতে বা বুঝতে অসুবিধা হয় তাহলে বইয়েরটা একটু ফলো করবে। ঠিক আছে, এরপরে আমরা একদম ভূমি স্পর্শ করছে এমন একটা জায়গায়, সেখানে আমরা ধরবো, সেটা হচ্ছে এখানে একটা এসে পৌঁছেছে, সেটা হচ্ছে সি বিন্দু ধরবো। ঠিক আছে, সি বিন্দুতে আমরা দেখবো এবার যে ওর শক্তি কতটা থাকছে, অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তি, এই দুটো শক্তি কিভাবে কত হচ্ছে। ঠিক আছে, এবার দেখো সি বিন্দুতে শক্তি, সি বিন্দু হচ্ছে এইটা, এখানে জাস্ট মাটি স্পর্শ করার আগের মুহূর্তে বস্তুটা এসে এখানে পড়েছে, জাস্ট মাটি টাচ করবে, তার মানে এক্ষেত্রে উচ্চতা তার নেই বললেই চলে, নেই। তাহলে উচ্চতা নেই বলতে তাহলে স্থিতিশক্তির মান কত হবে, এম জি ইন্টু 0, উচ্চতা নেই তো, তাহলে ইকুয়াল টু 0। আর এখানে গতিবেগ হচ্ছে যদি v1 হয়, v1 এটা v ছিল, এখানকার গতিবেগ যদি v1 হয় তাহলে হাফ এম v1 স্কোয়ার। ঠিক আছে, হাফ এম v1 স্কোয়ার, এখানে গতিবেগ যদি v1 হয়, তাহলে এবার সেই v1 এর মানটা বার করতে হবে। এবার মোট শক্তি বার করবো, তাহলে v1 স্কোয়ার সমান কি হবে, v1 স্কোয়ার সমান 0 স্কোয়ার প্লাস 2g, পুরো h নেমে পড়েছে নিচ দিক থেকে, উচ্চতা নেই মানে পুরোটা নেমেছে কত, আগে ডি নেমেছিল, বি পজিশন যখন ছিল ডি পরিমাণ নেমেছিল, এবার দেখো পুরো এইচ পরিমাণ নেমেছে মাটিতে টাচ করার আগের মুহূর্তে, তাহলে এখানে 2gh। ঠিক আছে, তাহলে v1 স্কোয়ারের মান পেয়ে গেলাম, তাহলে v1 স্কোয়ারের মান হচ্ছে 2gh। এবার দেখো এখানে বসাও, তাহলে মোট শক্তি কত হচ্ছে, মোট শক্তি হচ্ছে 0 প্লাস হাফ এম v1 স্কোয়ার, তাহলে হাফ এম v1 স্কোয়ার, v1 স্কোয়ারের মান বসাও, v1 স্কোয়ারের মান হচ্ছে 2gh, তাহলে 2 কেটে গেল, তাহলে কি থাকছে mgh। অর্থাৎ আমরা কি দেখলাম যে সি বিন্দুতেও বস্তুর মোট শক্তি কিন্তু mgh এসে দাঁড়ালো। এখন আমরা শুরু করেছিলাম কোথা থেকে, এ বিন্দু থেকে, যেখানে বস্তু দাঁড়িয়েছিল, সেখানে কোনো গতিবেগ ছিল না, তার মোট শক্তি ছিল mgh। যখন বি বিন্দুতে এসে পৌঁছালো, সে রানিং ছিল, তাকে আমরা ধরিনি, কোনো এক মুহূর্তে বি বিন্দুতে আছে এটা অনুমান করে নিয়ে, বি পরিমাণ গভীরতা নেমেছে অনুমান করে নিয়ে আমরা সেখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি বার করে দেখলাম, সেখানেও শক্তি mgh, এবং জাস্ট মাটি স্পর্শ করার আগের মুহূর্তে সেখানেও আমরা হিসাব করে দেখছি যে
স্থিতিশক্তি প্রায় 0 আর গতিশক্তি হচ্ছে হাফ mv1 স্কয়ার, তাহলে মোট শক্তি mgh হয়ে দাঁড়াচ্ছে। গাণিতিকভাবে এই বস্তুটা এ থেকে বি থেকে সি যেখানেই যাক তার মোট শক্তির মান সবসময় mgh হয়েছে গাণিতিকভাবে। এবার কি হচ্ছে, এখানে স্থিতিশক্তির মান বেশি, গতিশক্তির মান 0, মাঝখানে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোরই মান আছে, কিন্তু যখনই মাটি স্পর্শ করছে সেই মুহূর্তে তার গতিশক্তির মান সর্বোচ্চ, স্থিতিশক্তির মান সর্বনিম্ন, তাই যোগফল কিন্তু একই থাকছে। এখান থেকে অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি সর্বোচ্চ কখন হয়, মাটি স্পর্শ করার আগের মুহূর্তে। সর্বনিম্ন কখন হয়, যখন একটা উচ্চতায় উঠে সে স্থির হয়ে বসে থাকে। ঠিক আছে, এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন আকারে আসে অনেক সময়। তাহলে এই হচ্ছে প্রমাণ, এটা পরীক্ষায় আসে, 3 মার্কের জন্য করতে হয় প্র্যাকটিস। আর বিষয়টাও বেশ ভালো, তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারটা। ঠিক আছে, এরপরে দেখো এখানে বেশ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো মূলত কার্যক্ষমতা শক্তি অধ্যায়ে। এই কার্যক্ষমতা শক্তিতে দেখো এখানে বেশ কিছু অঙ্ক আছে, যেমন এখানে একটা অঙ্ক আমি দেখাচ্ছি। তো আগে বলতে একটু পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। কিছু কিছু অঙ্ক আছে যেগুলো খুব সোজা, একদম 2-2.5 লাইনেই হয়ে যাবে। তো সেই অঙ্কগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে বলা হয়েছে, দেখো 2-এরটা, 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার উপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে 10 গ্রাম, তাহলে এখানে ধরো একটা বস্তু আছে m ভরের, তাকে যদি h উচ্চতায় এখানে তুলতে হয়, h উচ্চতায়, তাহলে কৃতকার্য কত হয়? কৃতকার্য W সমান হয় mgh, অর্থাৎ m হচ্ছে বস্তুর ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর h হচ্ছে কত উচ্চতায় তুমি তুলছো। ঠিক আছে, তো এখানে দেখো কি কি মান দিয়েছে, m এর মান কত দিয়েছে? 10 গ্রাম, তাহলে 10 গ্রাম। আচ্ছা, 1 মিটার, h এর মান কত দিয়েছে? h এর মান দিয়েছে 1 মিটার, 1 মিটার। তাহলে যেহেতু গ্রাম আছে, g এর মান, তো 1 মিটারটাকে যদি আমরা সেন্টিমিটার করে নিই, তাহলে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সেটা করে নিতে হবে। আর গ্রাম, জি এর মান, অভিকর্ষ ত্বরণের মান তোমরা এই ক্লাস 8-এও পড়েছো যে সিজিএস পদ্ধতিতে এর মান 980 আর 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 980 স্ট্যান্ডার্ড ধরা হয়, অ্যাকুরেসির দিক থেকে 981ও ধরতে পারো, বইতেও 981 ধরে পড়েছে। তো তাহলে দেখো যে 10 গ্রাম, জি এর মান 980 ইন্টু এইচ এর মান হচ্ছে 100, তাহলে কি হচ্ছে, একটা শূন্য, দুটো শূন্য, তিনটে, চারটে শূন্য, তাহলে 98 ইন্টু 10⁴ এইভাবেও লেখা যায়, নাহলে একের পিঠে 4টে শূন্য লিখলেও যা, গণিতের ভাষায় 10⁴ লিখলেও তা। এবার শক্তি যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, তাহলে সমস্ত একককে কিন্তু একই পদ্ধতিতে করে নিতে হবে। সিজিএস হলে সিজিএস, এসআই হলে এসআই। তো সিজিএস এ দেখো যে এই যে পদ্ধতিটা, এখানে সিজিএস পদ্ধতিতে শক্তির এককের মান কি? আর্ক, তাহলে আর্ক হলো, তাহলে আর্ক করবে, তাহলে এত আর্ক হয়ে গেল। এবার দেখো অঙ্কটা আরেকটা পার্ট আছে, যে বস্তুকে কি পরিমাণ শক্তি সঞ্চয় হলো বস্তুতে, তাহলে এই পরিমাণ শক্তি সঞ্চিত হবে। তুমি একটু আগেই দেখলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটি এ বিন্দুতে ছিল তখন তার শক্তি সঞ্চিত ছিল, যখন সে এ বিন্দুতে আছে তার টোটাল স্থিতিশক্তি তার মধ্যে সঞ্চিত হয়ে আছে। এখানেও তাই, যখন বস্তুটিকে এই উচ্চতায় নিয়ে যাওয়া হবে, এখানে একটা জায়গায় সেট করে দেওয়া হবে, তাকে রেখে দেওয়া হবে, তাহলে তার স্থিতিশক্তি হবে। এরকম ছোট ছোট অঙ্ক আছে, অঙ্কগুলো করতে হবে। আর অনুশীলনের প্রশ্নগুলো আছে, প্র্যাকটিস করতে হবে। আমি একটা কোশ্চেনের সেট পাঠাবো, সেগুলো লিখে পাঠাতে হবে, এবং এগুলো হয়ে গেলেই এই অধ্যায়ের পরীক্ষা হবে এই সপ্তাহের শেষের দিকে। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়ো, আর যে অসুবিধাগুলো হবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে।